শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা সাহিত্য আটকে ছিল দেবদেবী আর পদ্যের ছন্দে। মঙ্গল কাব্য আর বৈষ্ণব পদাবলীর সেই দেবনির্ভর মধ্যযুগ পেরিয়ে কিভাবে রক্তমাংসের মানুষ সাহিত্যের কেন্দ্রে উঠে এলো, কিভাবে পদ্যের আড়ষ্ঠতা ভেঙে জন্ম নিল এক সম্পূর্ণ নতুন আধুনিক সাহিত্য ভাষা। চলুন আজ আমরা সেই যুগান্তকারী বিবর্তনের গল্প শুনি। সময় নদীর স্রোতের মতো নিরন্তর প্রবাহমান হলেও তার গতি প্রকৃতি সর্বদা একরূপ থাকে না। কখনো তা স্থির দিঘির জলের মতো শান্ত, আবার কখনো তা পাহাড়ি ঝর্ণার মতো উদ্দাম ও পরিবর্তনশীল। বাংলা সাহিত্যের হাজার বছরের সুদীর্ঘ ইতিহাস নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই, তখন সময়ের এই বিচিত্র খেলার রূপটি সবার আগে আমাদের দৃষ্টিগোচর হয়। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের যে যাত্রার সূচনা হয়েছিল, তা মূলত ছিল বৌদ্ধ সহজিয়াদের ধর্মতত্ত্ব ও সাধন ভজনমূলক গানের সংকলন। এরপর ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকের অন্ধকার যুগ পেরিয়ে সাহিত্য প্রবেশ করে মধ্যযুগে, যার প্রধান উপজীব্য ছিল মঙ্গল কাব্য, যেমন মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং বৈষ্ণব পদাবলীর দেবনির্ভরতা ও রাধাকৃষ্ণের প্রেমলীলা। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই দেবতাকেন্দ্রিক শান্ত নদীতে হঠাৎ করেই যেন পরিবর্তনের এক প্রবল বাণ ডাকল। একটি সুনির্দিষ্ট ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে এসে মানুষ প্রথমবার গভীরভাবে উপলব্ধি করতে পারল যে সাহিত্যের কেন্দ্রবিন্দুতে কোনো অলৌকিক শক্তি নয়, বরং রক্তমাংসের মানুষই আসল। মানুষের প্রাত্যহিক সুখ দুঃখ, প্রেম, অস্তিত্বের সংকট এবং যুক্তিবাদী মননশীলতার জগৎটাই সাহিত্যের প্রধান উপজীব্য হওয়া উচিত। বোধ ও মননের এই যে অভূতপূর্ব পরিবর্তন, একেই সাহিত্য সমালোচক ও পণ্ডিতরা আধুনিকতা বা মডার্নিটি হিসেবে অভিহিত করেছেন। ক্যালেন্ডারের পাতা উল্টে আধুনিকতার সূচনার কোনো একটি নির্দিষ্ট দিনক্ষণ বের করা দুঃসাধ্য হলেও সামগ্রিক ঐতিহাসিক কাঠামোর বিচারে 1800 খ্রিস্টাব্দকে বাংলা সাহিত্যে আধুনিক যুগের একটি সুনিশ্চিত মাইল ফলক বা প্রস্তুতিকাল হিসেবে গ্রহণ করা হয়। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধের কামানের ধোঁয়া মিলিয়ে যাওয়ার পর বাংলার রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক দৃশ্যপটে এক অভাবনীয় পালাবদল ঘটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসন কাঠামো জাঁকিয়ে বসার সঙ্গে সঙ্গে এদেশে সম্পূর্ণ ভিন্ন এক সংস্কৃতির অনুপ্রবেশ ঘটে। ইংরেজদের হাত ধরে এদেশে আগমন ঘটে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার, প্রবর্তিত হয় ইংরেজি শিক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি বাঙালি সমাজে প্রবেশ করে পাশ্চাত্য যুক্তিবাদী চিন্তাধারা। এই নবীন ভাবাদর্শ বাঙালি সমাজকে শেখালো যে সাহিত্য মানে কেবল ছন্দবদ্ধ পদ্য নয়, মানুষের প্রাত্যহিক জীবনের স্বাভাবিক যোগাযোগের মাধ্যম যে গদ্য, তাও সাহিত্যের এক শক্তিশালী বাহন হতে পারে। বাংলা সাহিত্যের এই আধুনিক যুগ কেবল কিছু মুদ্রিত বইয়ের শুষ্ক তালিকা নয়, বরং এটি একটি জাতির দীর্ঘ সুষুপ্তি থেকে জেগে ওঠার এক রোমাঞ্চকর ইতিহাস, যাকে বাংলার নবজাগরণ বা রেনেসা বলা হয়। এই আধুনিকতার মূল ভিত্তিমূলে প্রথিত ছিল মানবতাবাদ এবং যুক্তিবাদ। মধ্যযুগে কবিরা যেখানে সাহিত্য রচনা করতেন কোনো এক অজেয় অদেখা ঐশ্বরিক শক্তির সন্তুষ্টি বিধানের জন্য, সেখানে আধুনিক যুগে কবি সাহিত্যিকরা কলম ধরলেন পাশের বাড়ির অতি সাধারণ রক্তমাংসের মানুষটির জন্য। তাদের দৈনন্দিন জীবনের অন্তহীন লড়াই, তাদের দীর্ঘশ্বাস, বঞ্চনা আর তাদের ছোট ছোট আনন্দ বেদনার মুহূর্তগুলি হয়ে উঠল আধুনিক গল্পের মূল বিষয়বস্তু। এই যুগান্তকারী পরিবর্তনের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে শ্রীরামপুর মিশনের ছাপাখানার অভাবনীয় গতি এবং ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অক্লান্ত পরিশ্রম। কোনো দৈব আদেশ বা ঐশ্বরিক প্রেরণা থেকে নয়, বরং মানুষের চিরন্তন কৌতূহল, জানার অদম্য তৃষ্ণা এবং আত্মনুসন্ধান থেকে জন্ম নিল নতুন গদ্যরীতি ও সাহিত্যের আধুনিক প্রকরণ। এই দীর্ঘ বিবর্তনমূলক যাত্রাপথে বাংলা ভাষা তার মধ্যযুগীয় আড়ষ্ঠতা কাটিয়ে কিভাবে সাবলীল হয়ে উঠল, কিভাবে কবিতায় ব্যক্তি স্বাতন্ত্র্যের অনুপ্রবেশ ঘটল এবং কিভাবে উপন্যাসের মতো সম্পূর্ণ নতুন একটি শাখায় মনস্তাত্ত্বিক জটিলতার রূপ লাভ করল, তা মূলত মানুষের মেধা ও সৃজনশীলতার এক মহাবিজয় গাথা। প্রাচীন যুগ পেরিয়ে আধুনিকতার এই উন্মেষ লগ্নে সৃষ্টি হয়েছিল এক বিশেষ ক্রান্তিকালের।
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ঠিক 1760 খ্রিস্টাব্দে মঙ্গল কাব্যের শেষ ও শ্রেষ্ঠ রূপকার কবি ভারতচন্দ্র রায়ের মৃত্যু ঘটলে বাংলা কাব্যের আঙনায় এক গভীর শূন্যতা এবং স্থবিরতার সৃষ্টি হয়। ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত এই সুদীর্ঘ সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধিক্ষণ বা ক্রান্তিকাল হিসেবে অভিহিত করা হয়। এই সময়টি ছিল এমন এক সন্ধিক্ষণ যখন পুরনো কাব্যাদর্শ ও সামাজিক মূল্যবোধ ক্রমশ লুপ্ত হয়ে আসছিল, অথচ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আধুনিক সাহিত্যের পূর্ণাঙ্গ রূপ তখনও বিকশিত হয়নি। এই পরিবর্তনশীল, অস্থির এবং দ্বান্দ্বিক সময়ের শ্রেষ্ঠ প্রতিনিধি ও সাহিত্যিক রূপকার ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে অবিসংবাদিতভাবে যুগসন্ধির কবি বা যুগসন্ধিক্ষণের কবি বলা হয়, কারণ তার রচনার পরতে পরতে সমকালীন সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতার প্রতিফলন থাকলেও তার কাব্যের ভাষা, ছন্দ ও অলঙ্কার প্রয়োগের রীতি ছিল সম্পূর্ণভাবে মধ্যযুগীয়, অর্থাৎ তিনি এক পা রেখেছিলেন মধ্যযুগের ঐতিহ্যে এবং অন্য পা বাড়িয়েছিলেন আধুনিকতার বাস্তবতায়। ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহিত্যিক অবদান কেবলমাত্র কাব্য রচনার সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ ছিল না। সমাজ গঠন, সাংবাদিকতা এবং মাতৃভাষার উন্নয়নে তার ভূমিকা ছিল এক কথায় যুগান্তকারী। সংস্কৃত কলেজের তৎকালীন সুনামধন্য অধ্যাপক প্রেমচন্দ্র তর্কবাগীশের একান্তিক প্রেরণায় এবং অন্তরঙ্গ বন্ধু যোগেন্দ্রমোহন ঠাকুরের আর্থিক আনুকূল্যে 1831 সালের 28শে জানুয়ারি তিনি সংবাদ প্রভাকর নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। তীব্র অর্থ সংকটের কারণে মাঝে 4 বছর পত্রিকাটির প্রকাশনা বন্ধ রাখতে বাধ্য হলেও অদম্য ইচ্ছাশক্তির জোরে 1836 সালের 10ই আগস্ট থেকে সপ্তাহে 3 দিন হিসেবে পত্রিকাটি তিনি পুনরায় প্রকাশ করতে শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের সুদক্ষ এবং সুযোগ্য সম্পাদনার গুণে অল্পদিনের মধ্যেই পত্রিকাটির আকাশছোঁয়া জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যার ফলশ্রুতিতে 1839 সালের 14ই জুন থেকে সংবাদ প্রভাকর সাপ্তাহিক থেকে একটি পূর্ণাঙ্গ দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের ব্যক্তি মানুষ ও সামাজিক চিন্তাধারায় সময়ের সঙ্গে সঙ্গে এক অভাবনীয় বিবর্তন পরিলক্ষিত হয়। প্রথম জীবনে তিনি ছিলেন ঘোর রক্ষণশীল এবং নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল আন্দোলনের বিরোধী গোষ্ঠীর পক্ষভুক্ত। হিন্দু কলেজের ইংরেজি শিক্ষা পদ্ধতি এবং পাশ্চাত্য জীবনাচরণের তিনি কট্টর সমালোচনা করেছিলেন। এমনকি প্রথম দিকে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তিত বিধবা বিবাহ আন্দোলনেরও ঘোর বিরোধিতা করেন এবং এ বিষয়ে অজস্র ব্যঙ্গ বিদ্রুপাত্মক কবিতা রচনা করেন। কিন্তু নব্য পর্যায়ে সংবাদ প্রভাকর সম্পাদনার সুবাদে বৃহত্তর সমাজের সংস্পর্শে আসার পর থেকে তার এই রক্ষণশীল মনোভাবের আমূল পরিবর্তন হতে শুরু করে। তিনি দেশের প্রগতিশীল ভাবাদর্শের সঙ্গে নিজেকে অঙ্গাঙ্গীভাবে যুক্ত করেন। হিন্দু থিওফিলান্থপিক সভায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী সভায় তিনি নিয়মিত বক্তৃতা প্রদান করতেন। পরবর্তীতে তিনি স্ত্রী শিক্ষার সপক্ষে জোরালো সমর্থন জানান, রক্ষণশীল ধর্মসভার বিরোধিতা করেন, দেশের বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রচেষ্টার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন এবং দরিদ্র নিপীড়িত জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশের মাধ্যমে এক অনন্য উদার মনোভাবের পরিচয় দেন। তার এই মানসিক পরিবর্তনের চূড়ান্ত রূপ দেখা যায় যখন তিনি অক্ষতজনী বিধবার বিবাহে তার পূর্বের আপত্তি সম্পূর্ণ প্রত্যাহার করেন। সাহিত্যিক হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রধান বিশেষত্ব ছিল ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা। তিনি এই ব্যঙ্গ বিদ্রুপের তীক্ষ্ণ ভঙ্গিটি আয়ত্ত করেছিলেন অষ্টাদশ শতকের কবিয়ালদের নিকট থেকে। সমাজের মেকি সাহেবিয়ানা, ভণ্ডামি এবং নৈতিক স্খলনকে তিনি শ্লেষের কষাঘাতে জর্জরিত করতেন। ব্যঙ্গের মাধ্যমে অনেক গুরুগম্ভীর ও জটিল বিষয়কেও তিনি অত্যন্ত সহজবোধ্য ও রসরঞ্জিত করে সাধারণ পাঠকের সামনে তুলে ধরতেন। স্বদেশ ও স্বসমাজের প্রতি ঈশ্বরচন্দ্রের অনুরাগ ছিল অত্যন্ত নিবিড়। তিনি বাংলা ভাষার উন্নয়নের জন্য আমৃত্যু শ্রামঘা করেছেন। তিনি সর্বদা ইংরেজি বা বিদেশি প্রভাব বর্জিত খাঁটি বাংলা শব্দ ব্যবহারের পক্ষপাতী ছিলেন। তার রচিত বোধেন্দু বিকাশ নামক নাটকে ভাষা ও ছন্দের ওপর তার বিস্ময়কর অধিকার ও নিপুণতার অকাট্য প্রমাণ পাওয়া যায়। ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক কীর্তি হল বিগত যুগের বিস্তৃতপ্রায় কবিদের সাহিত্যকর্ম সংরক্ষণ। ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধু গুপ্ত, হরু ঠাকুর এবং আরও কয়েকজন লুপ্তপ্রায় কবিয়ালের জীবনী উদ্ধার করে তিনি জনসমক্ষে প্রকাশ করেন।
তদুপরি তার সংবাদ প্রভাকর পত্রিকাটিকে তিনি তৎকালীন উঠতি সাহিত্যিকদের সাহিত্য চর্চার এক উন্মুক্ত মঞ্চে পরিণত করেছিলেন। পরবর্তীকালের বাংলা সাহিত্যের দিকপাল রথী মহারথী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখের সাহিত্য প্রতিভার উন্মেষ ও বিকাশের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করার পরম কৃতিত্ব ঈশ্বরচন্দ্র গুপ্তেরই। যদিও ঈশ্বরচন্দ্রের নিজস্ব কাব্যরীতি পরবর্তীকালের বাংলা সাহিত্যে আর সেভাবে অনুসৃত হয়নি, পদ্যের এই আড়ষ্ঠতা কাটিয়ে সাহিত্যে এরপর এলো মানুষের প্রাত্যহিক যোগাযোগের সবচেয়ে স্বাভাবিক বাহন গদ্য। আধুনিক সাহিত্যের সর্বাধিক ব্যবহৃত এবং শক্তিশালী বাহন হল এই গদ্য। মানুষ তার দৈনন্দিন জীবনে, বাড়িতে, পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে বা স্কুল কলেজে নিজের মনের ভাব আদান প্রদানের জন্য যে ভাষা ব্যবহার করে তাই হল গদ্য ভাষা। প্রাকৃত ও অপভ্রংশের স্তর পেরিয়ে বাংলা ভাষা যখন নিজের স্বাধীন রূপ লাভ করছিল, তখন দৈনন্দিন আলাপ আলোচনা বা সংলাপের মাধ্যম হিসাবে গদ্যই ব্যবহৃত হতো। কিন্তু সাহিত্যিক গদ্যের সুশৃঙ্খল বিকাশের আগে মানুষ মূলত কবিতার ভাষায় সাহিত্য রচনা করত, কারণ কবিতা হল মানুষের হৃদয়ের আবেগ ও ভাব প্রকাশের এক আদিম শিল্পরূপ। অন্যদিকে গদ্যের কোনো নির্দিষ্ট বা বাঁধা ধরা চাল নেই এবং এটি সম্পূর্ণভাবে মানুষের ইচ্ছার ওপর নির্ভর করে, যেখানে উপমা বা অলঙ্কারের চেয়ে সহজ সাবলীল প্রকাশভঙ্গি প্রধান হয়ে দাঁড়ায়। বাংলা গদ্যের এই প্রাতিষ্ঠানিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কর্তৃক এই কলেজ প্রতিষ্ঠার পর থেকেই বাংলা গদ্যের পাঠ্যপুস্তক রচনার এক নিরবিচ্ছিন্ন ধারা সূচিত হয়। কলেজটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাগত সিভিলিয়ান বা রাজকর্মচারীদের এদেশের দেশীয় ভাষা, আইন, প্রথা এবং সংস্কৃতির প্রাথমিক শিক্ষা দান করা। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা বাংলা গদ্য শেখানোর মতো দৃষ্টান্ত হতে পারে এমন কোনো পাঠ্য বই সে সময় হাতে পাননি, কারণ সে যুগে যেটুকু পড়াশোনা হতো তা ছিল টোলে সংস্কৃতে অথবা মাদ্রাসায় ফার্সিতে। রাজসভার ভাষাও ছিল ফার্সি। তাই এই পণ্ডিতদের পক্ষে বাংলা গদ্যচর্চার প্রাথমিক ভিতটা শূন্য থেকে গড়ে তোলা ছিল অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য একটি কাজ। উইলিয়াম কেরির যোগ্য নেতৃত্বে এবং উৎসাহে ফোর্ট উইলিয়াম কলেজের একদল প্রথিতযশা পণ্ডিত সমবেতভাবে বাংলা গদ্যের এই পাঠ্যপুস্তক রচনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। এদের সম্মিলিত এবং ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা গদ্যের একটি নির্দিষ্ট কাঠামো ও শৈলী প্রথমবারের মতো গড়ে ওঠে। এই পর্বের সাহিত্য মূলত ছিল অনুবাদমূলক। উদাহরণস্বরূপ চণ্ডীচরণ মুন্সী ফার্সি তোতা কাহিনীর হিন্দুস্থানি অনুবাদ তোতা কহানি অবলম্বনে বাংলায় তোতা ইতিহাস অনুবাদ করেন, যা 1805 সালে মুদ্রিত ও প্রকাশিত হয়। এতে মোট 35টি শিক্ষামূলক কাহিনী রয়েছে। চণ্ডীচরণ মুন্সী ভগবদ্গীতারও অনুবাদ করেছিলেন। অন্যদিকে হরপ্রসাদ রায় কবি বিদ্যাপতি কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা নামক গ্রন্থের বাংলা অনুবাদ করেন, যা 1815 সালে প্রকাশিত হয়। এই বইটিতে 4টি পরিচ্ছেদ এবং মোট 52টি গল্প রয়েছে, যার মধ্যে 44টি গল্প পুরুষের বিভিন্ন লক্ষণ নির্দেশক। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। বাংলা গদ্য বিকাশের এই আদি পর্বে ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে সম্পৃক্ত মোট 8 জন লেখক 13টি উল্লেখযোগ্য বাংলা গদ্য পুস্তক রচনা করেন। পণ্ডিত উইলিয়াম কেরি রচনা করেন বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন কথোপকথন এবং প্রথম গল্পগ্রন্থ ইতিহাসমালা। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। রামরাম বসু রচনা করেন ইতিহাস আশ্রিত গদ্য রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং প্রথম বাংলা পত্র সাহিত্য লিপিমালা। ফোর্ট উইলিয়াম কলেজের সবচেয়ে বেশি পুস্তক রচনাকারী এবং প্রথম হেড পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা। এছাড়া গোলকনাথ শর্মা সংস্কৃত গ্রন্থের অনুবাদ হিতোপদেশ, তারিণীচরণ মিত্র ঈশপের গল্পের অনুবাদ দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট, রাজীবলোচন মুখোপাধ্যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের জীবনীভিত্তিক গদ্য মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, চণ্ডীচরণ মুন্সী ফার্সি কাহিনীর অনুবাদ তোতা ইতিহাস এবং হরপ্রসাদ রায় সংস্কৃত গ্রন্থের অনুবাদ পুরুষ পরীক্ষা রচনা করেন।
একথা ঠিক যে ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্য সর্বাংশে সার্থক হয়নি এবং 1854 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি কলেজটি চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু এদেশের সাধারণ মানুষের গদ্যচর্চার প্রাথমিক ভিত রচনা এবং ভাষা কাঠামোর একটি রূপরেখা প্রণয়নের কারণে এই কলেজটি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ফোর্ট উইলিয়াম কলেজের মুন্সি ও পণ্ডিতদের হাতে গদ্যের যে প্রাথমিক কাঠামো চেহারা পেয়েছিল তার উপর ভিত্তি করেই বাংলা গদ্যের মননশীল ও আধুনিক রূপটি নির্মাণ করেন রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের আদি পর্বের এই প্রধান পুরুষ 1815 থেকে 1830 পর্যন্ত সুদীর্ঘ 15 বছর ধরে যুক্তিনির্ভর আধুনিকতার পথ খনন করে গেছেন। রামমোহন রায় তার বিশাল যুক্তিবাদী এবং বিদ্রোহী ব্যক্তিত্ব দিয়ে বাংলা গদ্যকে ধর্মীয় ও সামাজিক বিতর্কের এক অব্যর্থ হাতিয়ারে পরিণত করেন। বেদান্ত দর্শন, উপনিষদের অনুবাদ এবং সতীদাহ প্রথা নিবারণের সপক্ষে যুক্তিনির্ভর প্রবন্ধ রচনার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে বাংলা গদ্য জটিল দার্শনিক তত্ত্ব প্রকাশেরও সম্পূর্ণ উপযুক্ত। ডক্টর সুকুমার সেন রামমোহন রায়ের এই যুগান্তকারী অবদান সম্পর্কে চমৎকারভাবে মন্তব্য করেছেন। গির্জা ও পাঠশালার বাহিরে আনিয়া বিচার বিশ্লেষণে উচ্চতর চিন্তার বাহন হিসাবে প্রথম ব্যবহারে লাগাইয়া বাঙালা গদ্যকে জাতে তুলিলেন। আধুনিক কালের পুরোভূমিকায় সবচেয়ে শক্তিশালী এবং মনস্বী ব্যক্তি হিসাবে রামমোহন রায় বাংলা গদ্যকে সললিতা এবং যুক্তিবাদিতার এক নতুন স্তরে উন্নীত করেন। রামমোহন রায়ের হাতে গদ্য মননশীলতার বাহন হলেও তাতে শৈল্পিক সুষমা বা লালিত্যের কিছুটা অভাব ছিল। এই অভাব পূরণ করে বাংলা গদ্যের ইতিহাসে এক সম্পূর্ণ নতুন এবং শৈল্পিক যুগের সূচনা করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর বাংলা গদ্যকে একটি মার্জিত, সুশৃঙ্খল এবং শ্রুতিমধুর রূপ দান করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেন। তিনি অত্যন্ত সূক্ষ্ম ভাষাজ্ঞান প্রয়োগ করে বাক্যের পদবিন্যাসে শৃঙ্খলা আনয়ন করেন, জ্যোতিচিহ্নের সার্থক এবং যৌক্তিক প্রয়োগ নিশ্চিত করেন এবং ধ্বনি মাধুর্যের দিকে লক্ষ্য রেখে শব্দচয়ন করেন। তার এই সংস্কারের ফলেই বাংলা গদ্য তার আড়ষ্ঠতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একটা ধ্রুপদী সাহিত্যিক রূপ লাভ করে। আধুনিক বাংলা গদ্যের এই প্রধান রূপকারের সুনিপুণ কাজের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কালোজ্জয়ী সাহিত্যিকরা বাংলা গদ্যকে বিশ্ব সাহিত্যের সমকক্ষ করে তুলতে সক্ষম হয়েছিলেন। গদ্যের এই শৈল্পিক বিকাশের পর তা কেবল ভাষাতেই সীমাবদ্ধ রইল না, ধীরে ধীরে তা হয়ে উঠল সমাজ সংস্কার, ইতিহাস চর্চা, বিজ্ঞান মনস্কতা এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার এক শক্তিশালী মাধ্যম। এই বুদ্ধিবৃত্তিক জাগরণের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন অক্ষয় কুমার দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বাংলা গদ্য সাহিত্যে এবং বিশেষ করে প্রবন্ধের উদ্ভব ও ক্রমবিকাশের ধারায় অক্ষয় কুমার দত্তের অবদান অসামান্য। তিনি বাংলা গদ্যকে সংযত, গম্ভীর এবং যুক্তিনিষ্ঠ করে সাহিত্যের ইতিহাসে এক স্থায়ী কীর্তির অধিকারী হয়েছেন। বাল্যকাল থেকেই আবেগবর্জিত এবং জ্ঞান পিপাসায় যুক্তিনিষ্ঠ অক্ষয় কুমার কেবল বুদ্ধিকেই আশ্রয় করেছিলেন। পাশ্চাত্য যুক্তিবাদী দর্শন ও বিজ্ঞান সাধনায় মগ্ন থেকে তিনি সমগ্র বাঙালি জনমানুষে এক প্রবল প্রভাব বিস্তার করতে সক্ষম হন। ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, বুদ্ধি ও আত্মপ্রত্যয় সিদ্ধ বিবেক ছাড়া তিনি আর কারোর দাসত্ব করেননি। অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান ও দর্শনে গভীর অনুরাগ ছিল এবং যুক্তিহীন অন্ধভক্তিবাদে তার বিন্দুমাত্র আস্থা ছিল না। বেদকে তিনি অপৌরুষেয় এবং অভ্রান্ত বলে মনে করতেন না এবং ঈশ্বরের কাছে প্রার্থনার উপযোগিতাও তিনি বোধ করতেন না, যে কারণে তৎকালীন সমাজে কেউ কেউ তাকে অজ্ঞেয়বাদী বা নিরীশ্বরবাদী হিসাবেও আখ্যায়িত করতেন। প্রথম যৌবনে জার্মান শিক্ষক জেফ্রয়ের কাছে গণিত ও বিজ্ঞান পাঠ এবং পরবর্তীতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসে ব্রাহ্মধর্ম গ্রহণ তার মানসিকতার দিগন্তকে প্রসারিত করেছিল। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই অসাধারণ পণ্ডিত ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে মহর্ষির সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। 1843 খ্রিস্টাব্দে একটি প্রবন্ধ প্রতিযোগিতায় জয়লাভ করে অক্ষয় কুমার তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক নিযুক্ত হন এবং দীর্ঘ 12 বছর গভীর নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। এই পত্রিকার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান, চিন্তার স্বাধীনতা ও বুদ্ধিবাদের প্রতিষ্ঠা করে তিনি তরুণ সমাজের প্রভূত উপকার সাধন করেছিলেন। অক্ষয় কুমারের সাহিত্যকর্ম বিশুদ্ধ রসসাহিত্য ছিল না, তা ছিল মূলত শিক্ষামূলক এবং জ্ঞান প্রচারের সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে রচিত।
1841 খ্রিস্টাব্দে রচিত একটি ভূগোল গ্রন্থ তার প্রথম রচনা হলেও তিনি চারুপাঠ এবং পদার্থবিদ্যার মতো জ্ঞানমূলক ছাত্রপাঠ্য গ্রন্থ রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন। তার মনীষা ও ভাষাশিল্পের চূড়ান্ত পরিচয় পাওয়া যায় তার অনুবাদমূলক গ্রন্থাবলীতে। স্কটিশ দার্শনিক জর্জ কুম্বের লেখা দ্য কনস্টিটিউশন অফ ম্যান অবলম্বনে তিনি 2 খণ্ডে বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার নামক অমূল্য গ্রন্থ রচনা করেন। জর্জ কুম্বেরি মোরাল ফিলোসফি অনুসরণে তিনি 1856 খ্রিস্টাব্দে প্রকাশ করেন ধর্মনীতি, যেখানে তিনি জড় জীবন ও ঈশ্বর তত্ত্বের এক অপূর্ব সমন্বয় সাধন করেন। অক্ষয় কুমার দত্ত যেখানে পাশ্চাত্য বিজ্ঞানের আলোকে সমাজকে বিশ্লেষণ করেছেন, শিক্ষাবিদ ও চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায় সেখানে তার প্রবন্ধ সাহিত্যে প্রাচ্য ঐতিহ্য ও পাশ্চাত্য শিক্ষার এক তুলনামূলক এবং ভারসাম্যপূর্ণ সমন্বয় সাধনের প্রয়াস পেয়েছেন। 1827 সালের 22শে ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণকারী ভূদেব মুখোপাধ্যায় হিন্দু কলেজে মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিলেন এবং অসাধারণ মেধার অধিকারী হিসাবে জুনিয়র ও সিনিয়র বৃত্তি লাভ করেছিলেন। তিনি দীর্ঘকাল স্কুল পরিদর্শক হিসাবে বাংলা, বিহার ও উড়িষ্যায় দায়িত্ব পালন করেন এবং উইলিয়াম হান্টারের শিক্ষা কমিশনের সদস্য হিসাবে জনশিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভূদেব মুখোপাধ্যায় বাংলা গদ্যের একজন বিশিষ্ট শিল্পী ছিলেন। 1864 সালে শিক্ষা দর্পণ এবং 1868 সালে এডুকেশন গেজেট পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করে তিনি শিক্ষা বিষয়ক চেতনার প্রসার ঘটান। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ এবং আচার প্রবন্ধ বিশেষভাবে স্মরণীয়। এই গ্রন্থগুলিতে তিনি হিন্দুদের চিরায়ত আচার আচরণ, ধর্মনীতি ও পারিবারিক বিধিবিধানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ ও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ইংরেজদের আগমনে সমাজ জীবনের যে বিচিত্র পরিবর্তন ঘটছিল, তার প্রেক্ষিতে তিনি ভারতীয়দের নিজস্ব জাতীয় রীতিনীতির অনুগামী হওয়ার পরামর্শ দেন। তার বিবিধ প্রবন্ধে সংস্কৃত নাটকের মননশীল সমালোচনা স্থান পেয়েছে। ভূদেব মুখোপাধ্যায় কেবল প্রাবন্ধিক ছিলেন না, তিনি ইতিহাস ও কল্পনা নির্ভর আখ্যানও রচনা করেছেন। প্রাকৃতিক বিজ্ঞান, ইংল্যান্ডের ইতিহাস, রোমের ইতিহাস রচনা করে তিনি ছাত্রদের জ্ঞান তৃষ্ণা নিবারণ করেছেন। তার ঐতিহাসিক উপন্যাস গ্রন্থে সফল স্বপ্ন এবং অঙ্গুরীয় বিনিময় নামক 2টি আখ্যান সন্নিবেশিত হয়েছে, যা বাংলা ঐতিহাসিক উপন্যাসের অন্যতম আদি নিদর্শন হিসাবে স্বীকৃত। সর্বোপরি স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস গ্রন্থে তার প্রখর ইতিহাসবোধ, গভীর স্বদেশপ্রীতি ও কল্পচেতনার এক অনবদ্য সমন্বয় ঘটেছে। ভূদেবের সমাজ ও স্বদেশ চেতনার এই বিশাল ব্যাপ্তি পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী ও আনন্দমঠ এবং রবীন্দ্রনাথের স্বদেশ, সমাজ ও সমূহ গ্রন্থে সুগভীর অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল। এরই মাঝে বাংলা প্রবন্ধে যুক্ত হল বিজ্ঞানভিত্তিক প্রত্নতত্ত্ব চর্চার এক নতুন ধারা। রাজা রাজেন্দ্রলাল মিত্রের অবদান এক্ষেত্রে এক সম্পূর্ণ ভিন্ন ও বৈজ্ঞানিক মাত্রার সংযোজন করেছিল। তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি সফলতার সঙ্গে নব উদ্ভাবিত প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান নিয়ে শিক্ষালাভ ও চর্চা করেন। ভারতীয় মানব সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির যে অপরিসীম গুরুত্ব রয়েছে তা তিনিই প্রথম অনুধাবন করেছিলেন। সংস্কৃত, ফার্সি, উর্দু, ফরাসি, গ্রিক ও ল্যাটিন এতগুলি ভাষায় ব্যুৎপত্তি সম্পন্ন রাজেন্দ্রলাল 1846 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটিতে গ্রন্থাগারিক হিসাবে যোগ দেন এবং অসামান্য পাণ্ডিত্যের গুণে 1885 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের প্রথম দেশীয় অধ্যক্ষ নিযুক্ত হওয়ার বিরল সম্মান অর্জন করেন। তিনি 1854 খ্রিস্টাব্দ থেকে মৃত্যু পর্যন্ত বিবলিওটেকা ইন্ডিকা সিরিজের অধীনে বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেন, যা বাংলা ও ভারতের ইতিহাস চর্চায় এক অমূল্য আকর হিসাবে কাজ করে। প্রবন্ধ সাহিত্যের পাশাপাশি সমকালীন সমাজের চিত্র অঙ্কনে ব্যবহৃত হতে লাগল শ্লেষাত্মক নকশা। 19 শতকের প্রথমার্ধে কলকাতার নব্যধনী বাবু সমাজের নৈতিক স্খলন, মেকি সাহেবিয়ানা এবং বারাঙ্গনা আসক্তিকে কেন্দ্র করে এক ধরনের ব্যঙ্গাত্মক গদ্য সাহিত্যের উদ্ভব হয়, যাকে নকশা সাহিত্য বলা হয়। এর অন্যতম রূপকার ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তার নববাবু বিলাস এবং নববিবি বিলাস গ্রন্থগুলিতে তৎকালীন কলুষিত সমাজ ব্যবস্থার এক নিখুঁত ও শ্লেষাত্মক চিত্র অঙ্কিত হয়েছে। এই গ্রন্থগুলিতে বাবুদের কুলট্টা বোতমে কুল কামিনীর দুঃখ প্রকাশ এবং নাপিতিনীর কুমন্ত্রণায় যুবতীদের বিপথগ্রস্ত হওয়ার যে বিস্তৃত উপাখ্যান বর্ণিত হয়েছে, তা সমকালীন সামাজিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই নকশা জাতীয় রচনাগুলি পরবর্তীকালে বাংলা উপন্যাসের সামাজিক বাস্তবতার ভিত নির্মাণে পরোক্ষভাবে সাহায্য করেছিল। গদ্য ও প্রবন্ধের হাত ধরে বাংলা সাহিত্য এরপর প্রবেশ করল নাট্যমঞ্চের বিশাল পরিসরে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় প্রকরণ হল নাটক।
প্রাচীন বা মধ্যযুগের বাংলা সাহিত্যে সংস্কৃত বা গ্রিক সাহিত্যের মতো কোনো পূর্ণাঙ্গ নাটকের অস্তিত্ব ছিল না। প্রাক চৈতন্য যুগে বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিছু সংলাপ ও নাট্যলক্ষণ খুঁজে পাওয়া গেলেও তাকে কোনোভাবেই আধুনিক নাটক বলা চলে না। মূলত ইউরোপীয় নাট্যশিল্পের জনপ্রিয়তা এবং ইংরেজি নাটকের অনুসরণের আকৃষ্ট নেই ১৯ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বাংলা সাহিত্যের এই নবপ্রকরণটির উদ্ভব হয় এবং সমৃদ্ধি হয়। বাংলা নাট্যাভিনয় এবং মঞ্চায়নের ইতিহাসে প্রথম যুগান্তকারী পদক্ষেপটি গ্রহণ করেন হেরাসিম স্তেপানোভিচ লেবেদেভ নামক এক রুশদেশীয় পর্যটক, ভাষাবিদ ও সঙ্গীতশিল্পী। ১৭৯৫ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর কলকাতার ২৫ ডোমতলায় তিনি বেঙ্গলি থিয়েটার স্থাপন করেন। এখানেই তিনি রিচার্ড জোদ্রেলের ইংরেজি প্রহসন দ্য ডিসগাইজের বাংলা অনুবাদ করে কাল্পনিক সংবদল নামে মঞ্চস্থ করেন। এটিই ছিল ইউরোপীয় রীতিতে প্রোসেনিয়াম মঞ্চে সম্পূর্ণ দেশীয় নারী পুরুষ কলাকুশলী সমবায়ে অভিনীত সর্বপ্রথম বাংলা নাটক। লেবেদেভের এই অভূতপূর্ব সাফল্যের পর দীর্ঘদিন নাট্যচর্চায় এক প্রকার ভাটা পড়েছিল। পরবর্তীতে নব ১৯ শতকের প্রথমার্ধে দেশীয় শিক্ষিত ও ধনাঢ্য ব্যক্তিরা নাট্যপিপাসা চরিতার্থ করার জন্য নিজস্ব রঙ্গমঞ্চ প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। ১৮৩১ খ্রিস্টাব্দে প্রসন্নকুমার ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটারকে বাঙালি প্রতিষ্ঠিত প্রথম রঙ্গমঞ্চ হিসাবে বিবেচনা করা হয়। এরপর ১৮৩৫ খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর শ্যামবাজারের মঞ্চে বিদ্যাসুন্দর অভিনীত হয়। কালক্রমে ১৮৫৬ খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ, ১৮৫৮ খ্রিস্টাব্দে বেলগাছিয়ার রাজাদের উদ্যোগে বেলগাছিয়া নাট্যশালা এবং ১৮৫৯ খ্রিস্টাব্দে চিতপুরে মেট্রোপলিটন থিয়েটার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৮৮৭ খ্রিস্টাব্দে গোপাললাল শীল জাঁকজমকপূর্ণ এমারেল থিয়েটার প্রতিষ্ঠা করেন, যেখানে গ্যাসের আলোর পরিবর্তে আধুনিক ডায়নামোর সাহায্যে বৈদ্যুতিক আলোর ব্যবহার শুরু হয় এবং প্রখ্যাত মঞ্চাধ্যক্ষ ধর্মদাস সুর ও নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষ যুক্ত হন। মঞ্চ প্রতিষ্ঠা পেলেও প্রয়োজন ছিল মৌলিক নাটকের, আর এই অসাধ্য সাধন করলেন মাইকেল মধুসূদন দত্ত। দেশীয় রঙ্গমঞ্চগুলি প্রতিষ্ঠিত হলেও প্রথম দিকে সেখানে কেবল সংস্কৃত নাটকের অনুবাদ বা ইংরেজি নাটকই অভিনীত হতো। মৌলিক বাংলা নাটকের চরম অভাব ছিল। বাংলা নাটকের এই খরা কাটিয়ে তাকে একটি স্বাধীন সাহিত্যিক প্রকরণ হিসাবে প্রতিষ্ঠা করার একক কৃতিত্ব মধুসূদন দত্তের। ১৮৫৯ খ্রিস্টাব্দে তিনি রচনা করেন শর্মিষ্ঠা নাটক, যা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মৌলিক নাটক হিসাবে চিরস্মরণীয় হয়ে আছে। পরবর্তী বছর অর্থাৎ ১৮৬০ খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দুটি অসামান্য সমাজ সংস্কারমূলক প্রহসন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এই প্রহসন দুটিতে তিনি একদিকে ইয়াং বেঙ্গলদের উশৃঙ্খল মেকি সাহেবিয়ানা এবং অন্যদিকে রক্ষণশীল জমিদারদের ভণ্ডামিকে তীব্র শ্লেষের মাধ্যমে তুলে ধরেন। একই বছর তিনি প্রকাশ করেন পূর্ণাঙ্গ পৌরাণিক নাটক পদ্মাবতী, যেখানে তিনি বাংলা সাহিত্যে প্রথমবারের মতো অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ করেন। মৃত্যুশয্যায় তিনি ১৮৭৩ খ্রিস্টাব্দে তার শেষ নাটক মায়া কানন রচনা করেন। মধুসূদন দত্তের এই অসামান্য লেখনী বাংলা নাট্যজগৎকে অনুবাদের শৃঙ্খল থেকে মুক্ত করে এক অনন্য সাহিত্যিক মর্যাদা দান করেছে। নাটক পরবর্তীতে সাধারণ মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হয়ে ওঠে দীনবন্ধু মিত্রের লেখনীতে। মধুসূদনের পর বাংলা নাটককে সমাজ সংস্কার, স্বদেশ ভাবনা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করেন দীনবন্ধু মিত্র। তার লেখনীতে সমকালীন সমাজের জটিলতা, শোষিত মানুষের আর্তনাদ, আধিপত্যকামী রাষ্ট্রীয় বা আর্থিক শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ মূর্ত হয়ে উঠেছে। তার লেখনী প্রতিষ্ঠান বিরোধী কবি সাহিত্যিকদের এবং ক্ষতবিক্ষত সৈনিকদের নতুন লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে। দীনবন্ধু মিত্রের এই সমাজ বাস্তবতার পথ ধরেই পরবর্তীতে নবনাট্য আন্দোলনের যুগে বাংলা নাটক আন্তর্জাতিক সমস্যা ও মননশীলতার এক উজ্জ্বল দর্পণে পরিণত হয়েছিল। গদ্য ও নাটকের এই পালাবদলের পাশাপাশি বাংলা কাব্যের জগতেও ঘটে যায় এক যুগান্তকারী পরিবর্তন। বাংলা কবিতার আধুনিকায়ন কোনো সাধারণ বিবর্তন ছিল না, তা ছিল প্রচলিত ছন্দ, বিষয়বস্তু ও মনস্তত্ত্বের বিরুদ্ধে এক প্রলয়াঙ্করী বিদ্রোহ। ঈশ্বরচন্দ্র গুপ্তের খণ্ড কবিতা এবং বিদ্যাসাগরের গদ্যের পর কাব্যের জগতে এক যুগান্তকারী পারাবদল ঘটে মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যিক রচনার মধ্য দিয়ে। পরবর্তীতে সেই মহাকাব্যের প্রবল স্রোত বাঁক নিয়ে প্রবেশ করে ব্যক্তিনিষ্ঠ গীতি কবিতার স্নিগ্ধ মোহনায়, যার প্রধান কাণ্ডারী ছিলেন বিহারীলাল চক্রবর্তী এবং সারদা গোষ্ঠীর অন্যান্য কবিরা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় মহাকাব্যের যে ধারা প্রবর্তন করেন তা ছিল শতকাত বছর ধরে চলে আসা পয়ার ছন্দের একঘেয়েমির বিরুদ্ধে এক বিশাল নান্দনিক বিদ্রোহ।
তার রচিত মেঘনাদবধ কাব্য আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, যেখানে তিনি সম্পূর্ণ নতুন অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে বাংলা কবিতাকে এক অবিশ্বাস্য গতি ও গাম্ভীর্য প্রদান করেন। তবে মেঘনাদবধ কাব্য কেবল ছন্দের দিক থেকেই বিদ্রোহী ছিল না, এর অন্তর্নিহিত দর্শন ছিল আরও বেশি বৈপ্লবিক। রামায়ণের চিরাচরিত মূল্যবোধকে উল্টে দিয়ে মধুসূদন এই কাব্যে রাবণ ও মেঘনাদকে দেশপ্রেমিক, বীর এবং ট্র্যাজিক নায়ক হিসেবে চিত্রিত করেন। রাষ্ট্রীয় ও আর্থিক শক্তিতে বলীয়ান আধিপত্যকামীদের বিরুদ্ধে লড়াকু মানুষের এক অসামান্য প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই কাব্যের চরিত্রগুলির মধ্য দিয়ে। সমকালীন সাহিত্য বিশ্লেষকদের মতে ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বাঙালির প্রচ্ছন্ন জাতীয়তাবাদী চেতনার এক অসামান্য রূপক হিসেবেই মেঘনাদবধ কাব্য যুগে যুগে প্রাসঙ্গিকতা লাভ করেছে। মহাকাব্যের এই প্রবল গর্জনের মাঝেই অত্যন্ত সন্তর্পণে এবং সম্পূর্ণ ভিন্ন এক স্নিগ্ধ সুরে আবির্ভূত হয় গীতিকবিতার ধারা। বাংলা ভাষার প্রথম সার্থক গীতিকবি হিসেবে ইতিহাস বিহারীলাল চক্রবর্তীকে চিরকাল স্মরণ করবে। মহাকাব্যের বৈশিষ্ট্য ছিল বহির্মুখী দৃষ্টি ও ঘটনা প্রধান আখ্যান, কিন্তু বিহারীলাল বাঙালি কবি মানুষের সেই বহির্মুখী দৃষ্টিকে সম্পূর্ণ অন্তর্মুখী করে তোলেন। সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি তীব্র ব্যক্তিগত অনুভূতি, বিশুদ্ধ সৌন্দর্যবোধ এবং প্রেমের আকুলতাকে তার কাব্যের উপজীব্য করেন। বিহারীলাল চক্রবর্তীর সাহিত্যিক জীবনে স্বপ্নদর্শন তার প্রথম প্রকাশিত গ্রন্থ হলেও তিনি মূলত খ্যাতিলাভ করেন তার গীতিকাব্যগুলির জন্য। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী, শারদা মঙ্গল এবং সাধের আসন। বঙ্গসুন্দরী কাব্যের 10টি স্বর্গে তিনি চিরায়ত বঙ্গনারীর এক অসামান্য ও স্নিগ্ধ বন্দনা করেছেন। নিসর্গ সন্দর্শন কাব্যে ফুটে উঠেছে কবির গভীর প্রকৃতি প্রেম ও সৌন্দর্য চেতনা। তবে বিহারীলালের শ্রেষ্ঠ সাহিত্যিক কীর্তি হল তার শারদা মঙ্গল কাব্য। এটি একটি আখ্যান কাব্য হলেও এর আখ্যানবস্তু অত্যন্ত সামান্য। মূলত এটি বিশুদ্ধ সৌন্দর্য ও কবির অন্তর্জগতের গভীর অনুভূতির এক অনবদ্য মিশ্রণ। প্রখ্যাত সমালোচক শিশির কুমার দাসের মতে মহাকাব্যের পরাক্রমশালী আধিপত্যের পাশে শারদামঙ্গলের আবির্ভাব এবং পরিশেষে মহাকাব্যের উপর গীতিকাব্যের জয়লাভের ইতিহাসে এই কাব্যটি এক অসামান্য ঐতিহাসিক তাৎপর্য বহন করেছে। বিহারীলালের কাব্যে প্রেম, প্রকৃতি ও সঙ্গীতের উপস্থিতি এক স্বতন্ত্র মায়াবী জগৎ তৈরি করেছিল, যা একটি আস্ত কাব্যগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিশুদ্ধ অন্তর্মুখী ভাবাবেগ এবং সরল ভাষাকে মূল্যায়ন করে তাকে বাংলা গীতিকাব্যের জগতে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। বিহারীলাল চক্রবর্তীর সমসাময়িক গীতিকবিদের মধ্যে অন্যতম শক্তিশালী প্রতিভা ছিলেন সুরেন্দ্রনাথ মজুমদার। তার কবিতাতেও রোম্যান্টিসিজম এবং মানুষের, বিশেষ করে নারীর প্রতি সুগভীর শ্রদ্ধাবোধ প্রতিফলিত হয়েছে। তার শ্রেষ্ঠ কাব্য মহিলা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। এই কাব্যের একটি অনন্য বৈশিষ্ট্য হল কবি এখানে কোনো নির্দিষ্ট বা বিশেষ নায়িকার চাটুস্তুতি করেননি, বরং তিনি সমগ্র নারী জাতিকে মাতৃরূপে, ভগ্নীরূপে, কন্যারূপে এবং জায়ারূপে পরম মমতায় স্মরণ করেছেন। 19 শতকের রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবে বাঙালি মানুষ নারীর মহিমা ও মর্যাদা সম্পর্কে যে নতুনভাবে সচেতন হয়ে উঠেছিল, সুরেন্দ্রনাথের মহিলা কাব্যের বিভিন্ন অংশে তার চমৎকার ও আবেগপূর্ণ শৈল্পিক প্রকাশ ঘটেছে। এছাড়া তিনি রাজস্থানের ইতিবৃত্ত এবং ঐতিহাসিক নাটক হামির রচনা করেন। শারদা গোষ্ঠী বা রবীন্দ্র সমসাময়িক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ গীতিকবিদের মধ্যে অক্ষয় কুমার বড়াল এবং দেবেন্দ্রনাথ সেনের সাহিত্য কীর্তি বাংলা কবিতার দিগন্তকে আরও প্রসারিত করেছিল। অক্ষয় কুমার বড়ালের কাব্যে আমরা দেখতে পাই মানব জীবনের গভীর শোক এবং তার সাথে বিজ্ঞান চেতনার এক অপূর্ব সংমিশ্রণ। তার রচিত বিখ্যাত শোক কাব্য এশা তিনি তার পত্নীর মৃত্যুতে রচনা করেছিলেন। এই কাব্যের মৃত্যু কবিতায় প্রিয়জনের অনুপস্থিতির যে তীব্র হাহাকার বর্ণিত হয়েছে তা কবির ব্যক্তিগত শোককে এক সার্বজনীন এবং বৈশ্বিক বেদনায় উন্নীত করেছে। সাহিত্যের বিখ্যাত কবি টেনিসনের ইন মেমোরিয়াম কাব্যের অনুরূপ এই কাব্যে কবি উপলব্ধি করেছেন যে মৃত্যুজনিত কারণে মানুষের ব্যক্তিগত জগতে শত বিপর্যয় ঘটলেও পৃথিবী এবং তার অণুপরমাণুর নিরন্তর প্রবাহ জড় পদার্থের মতোই চিরন্তন ও অপরিবর্তিত থাকে। অন্যদিকে আধুনিক গীতিকবিতার ইতিহাসে দেবেন্দ্রনাথ সেন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তার গার্হস্থ্য রসের সার্থক প্রয়োগের জন্য। পেশায় একজন আইনজীবী, দেবেন্দ্রনাথ প্রথম জীবনে মাইকেল মধুসূদনের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে উর্মিলা কাব্য এবং পরবর্তীতে অপূর্ব বীরাঙ্গনা রচনা করেছিলেন।
কিন্তু বিহারীলাল বা অক্ষয় কুমারের মতো তার কবিতায় রোম্যান্টিক বিষণ্ণতা বা গভীর শূন্যতা ছিল না। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য ছিল জগৎ ও জীবনের প্রতি প্রসন্ন তন্ময় দৃষ্টি এবং পারিবারিক জীবনের স্নেহ, প্রেম ও ভক্তির সাবলীল প্রকাশ। তিনি নারী জীবনের বিচিত্র রোম্যান্স খুঁজে বেরিয়েছেন এবং অজস্র সুন্দর সনেট রচনা করেছেন, যার মধ্যে মা কবিতাটি সর্বজনবিদিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং রবীন্দ্রনাথ নিজেও তার সোনার তরী কাব্যগ্রন্থটি দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেছিলেন। গদ্য, নাটক ও কবিতার এই সুদীর্ঘ পথ চলার পর সাহিত্যের সবচেয়ে পরিণত শাখা হিসেবে জন্ম নিল উপন্যাস। বাংলা গদ্য সাহিত্যের সবচেয়ে পরিণত, জনপ্রিয় এবং শক্তিশালী শাখা হিসেবে উপন্যাসের উদ্ভব ঘটে 19 শতকের দ্বিতীয়ার্ধে। আধুনিক যুগের মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য, সামাজিক পারিপার্শ্বিকতার সাথে তার অন্তর্নিহিত দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন প্রকাশের জন্য উপন্যাসের মতো বিশাল ক্যানভাসের কোনো বিকল্প ছিল না। বাংলা উপন্যাসের প্রাথমিক কাঠামো প্রস্তুত করার ক্ষেত্রে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের নাম অগ্রগণ্য। প্যারীচাঁদ মিত্র 1858 সালে আলালের ঘরের দুলাল রচনা করেন, যেখানে তিনি সংস্কৃত ঘেঁষা অরষ্ট গদ্যের পরিবর্তে প্রথমবারের মতো সাধারণ মানুষের বোধগম্য চলিত বা কথ্য ভাষা ব্যবহার করেন। তার পথ অনুসরণ করেই কালীপ্রসন্ন সিংহ কলকাতা কেন্দ্রিক মৌখিক ভাষাকে অত্যন্ত সার্থক এবং নিখুঁতভাবে সাহিত্যে প্রয়োগ করেন। তার রচিত হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার নব্যবাবু সমাজের দুর্নীতি, ভণ্ডামি এবং সামাজিক অবক্ষয়ের চিত্র অত্যন্ত সরস ও তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কালীপ্রসন্ন সিংহের এই ভাষা সমকালে হুতমি ভাষা নামে পরিচিতি লাভ করে, যা প্যারীচাঁদের আলালি ভাষার চেয়ে অনেক বেশি মার্জিত এবং শক্তিশালী ছিল। এই ভাষা পরবর্তী শতকের গদ্য রচনায় এক সুগভীর প্রভাব ফেলেছিল। প্যারীচাঁদ মিত্র বা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের এই রচনাগুলি সমাজের নিখুঁত চিত্র তুলে ধরলেও সেগুলি ঠিক সার্থক উপন্যাসের মর্যাদাপ্রাপ্ত ছিল না। এই নকশার ওপর ভর করেই সার্থক উপন্যাসের জন্ম দিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1865 সালে দুর্গেশনন্দিনী প্রকাশের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের এক নবযুগের সূচনা করেন। বঙ্কিমচন্দ্র একাধারে ছিলেন একজন মহান স্রষ্টা এবং প্রখর সাহিত্য সমালোচক। 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি বাঙালি সমাজের মনোজগতে এক প্রবল ভাবান্দোলন তৈরি করেন। রবীন্দ্রনাথের ভাষায়, বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুঠ করিয়া লইল। এই পত্রিকার মাধ্যমে তিনি ইতিহাস চর্চা, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান এবং বাংলা সাহিত্য সমালোচনার একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করেন। তার রচিত সমালোচনামূলক গ্রন্থগুলির মধ্যে প্রবন্ধ পুস্তক এবং বিবিধ প্রবন্ধ উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন যে বিষয়ের গাম্ভীর্য অনুসারেই ভাষার উচ্চতা ও সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। তার ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসগুলি যথা কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, আনন্দমঠ পাশ্চাত্য উপন্যাসের গঠনশৈলীর সাথে ভারতীয় ঐতিহ্য ও সমগ্রতার এক অপূর্ব সাযুজ্য ঘটাতে সক্ষম হয়েছিল। প্রাবন্ধিক হুমায়ুন কবিরের মতে ভারতের ক্ষেত্রে উপন্যাসের নতুনত্বই যথেষ্ট ছিল না, এর ভিত্তি হতে হতো সমগ্রতার গভীর উপলব্ধি বা সংজ্ঞা। বঙ্কিমচন্দ্রের এই সংজ্ঞা এবং গল্প বলার অসামান্য দক্ষতার জন্যই তিনি আধুনিক ভারতের প্রথম মহান ঔপন্যাসিক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক যুগে মুসলিম সাহিত্যিকদের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন মীর মোশাররফ হোসেন। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসেও তিনি অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিগণিত হন। তিনি উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য, প্রবন্ধ ও সমাজচিত্র সহ প্রায় 30টি গ্রন্থ রচনা করে বাঙালি মুসলমান সমাজের সামনে আধুনিক সাহিত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেন। কারবালার বিয়োগান্তক ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত তার মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও কালজয়ী রচনা হিসেবে আজও পঠিত হয়। তার রচনার ব্যাপ্তি ও বৈচিত্র্য পরবর্তী যুগের সাহিত্যিকদের প্রবল অনুপ্রেরণা জুগিয়েছিল।
এছাড়াও এই পর্বে স্বর্ণকুমারী দেবী কাহাকে নামক মনস্তাত্ত্বিক উপন্যাস রচনায় মারি ঔপন্যাসিকদের মধ্যে একটি উল্লেখযোগ্য অবদান রাখেন। বঙ্কিমচন্দ্র এবং মীর মোশাররফ হোসেনের মতো এই দিকপালদের এই সুদীর্ঘ প্রস্তুতির পর বাংলা সাহিত্য পৌঁছালো আধুনিকতার এক অভাবনীয় পরিণতিতে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র পর্যন্ত যে সুদীর্ঘ প্রস্তুতি পর্ব চলেছিল তা মূলত একটি বিশাল এবং সুদৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এই ভিত্তি ওপর দাঁড়িয়েই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে এক অতুলনীয় উচ্চতায় নিয়ে যান এবং বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ যখন তার সাহিত্য চর্চা শুরু করেন তখন বাংলা সাহিত্যের আকাশে কাব্যক্ষেত্রে মাইকেল মধুসূদনের মহাকাব্যিক সুর এবং উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র ও তার অনুগামীদের ঐতিহাসিক উপন্যাসের প্রবল আধিপত্য বিরাজ করছিল। রবীন্দ্রনাথ শুরুতে যুগের এই অনিবার্য প্রভাবকে সম্পূর্ণভাবে এড়াতে পারেননি। তাই ইতিহাসের কাহিনী অবলম্বনে তিনি তার প্রথম দিকের দুটি উপন্যাস বউ ঠাকুরানীর হাট এবং রাজর্ষি রচনা করেন। বউ ঠাকুরানীর হাট উপন্যাসে রাজা প্রতাপাদিত্য, উদয়াদিত্য ও বসন্ত রায়ের কাহিনী এবং রাজর্ষি উপন্যাসে ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্যের ঐতিহাসিক কাহিনী স্থান পেয়েছে। তবে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যেখানে ইতিহাসিক কাহিনীর মূল নিয়ামক ছিল, রবীন্দ্রনাথের ক্ষেত্রে ইতিহাস এসেছে কেবলমাত্র আবরণের মতো, যার ভেতরে প্রধান হয়ে উঠেছে বাস্তব নরনারীর হৃদয়গত দ্বন্দ্ব ও সংঘাত। পরবর্তীতে তিনি রাজর্ষি উপন্যাসটির নাট্যরূপ দেন বিসর্জন নামে। পরবর্তীতে রবীন্দ্রনাথ ইতিহাসকে সম্পূর্ণভাবে পরিহার করে মানুষের মনস্তত্ত্বকে উপন্যাসের কেন্দ্রে নিয়ে আসেন। রাজর্ষি রচনার প্রায় ১৬ বছর পর তিনি চোখের বালি রচনা করেন, যা অনেকের মতে বাংলা ভাষার প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে। এই উপন্যাসে ঘটনা পরম্পরার বিবরণ না দিয়ে তিনি চরিত্রের মনস্তাত্ত্বিক পরিশ্লেষণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। উপন্যাসের বিনোদিনী, মহেন্দ্র, বিহারী, আশালতা প্রমুখ চরিত্রগুলির মনের গহীনে প্রবেশ করে তিনি তাদের আঁতের কথা বের করে আনেন। চোখের বালির বিনোদিনী চরিত্রটি বাংলা সাহিত্যের প্রথম আধুনিকা নারীর স্বীকৃতি পায়। এই উপন্যাস ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সম্ভবত তার অবসান ঘটাতেই তিনি কাহিনী প্রধান উপন্যাস নৌকাডুবি এবং পরবর্তীতে তার শ্রেষ্ঠ মহাকাব্যিক উপন্যাস গোরা রচনা করেন। একইভাবে কাব্যের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ পূর্বসূরি আধুনিক কবিদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। প্রথম জীবনে বিহারীলাল চক্রবর্তীর গীতিময়তাকে তিনি নিজের মধ্যে আত্মীকরণ করেছিলেন, তেমনি জীবনের শেষ পর্বে এসে সুধীন্দ্রনাথ দত্ত বা ত্রিশোত্তর আধুনিক কবিদের যুগযন্ত্রণা এবং বাস্তববাদকেও তিনি পরম মমতায় গ্রহণ করেছিলেন। তার সানাই কাব্যের বিভিন্ন কবিতায় বস্তি জীবনের রূঢ় বাস্তবতা, নর্দমার পাক, মরা বিড়ালের দেহ এবং প্রতিবেশীর হুঙ্কারের যে অসামান্য বাস্তব চিত্র তিনি এঁকেছেন তা প্রমাণ করে যে রবীন্দ্রনাথ কাল চেতনা ও ইতিহাস বোধের গভীরে কতখানি ডুবেছিলেন। তিনি তার আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটি আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেছিলেন, যা আধুনিক সাহিত্যের প্রতি তার গভীর অনুসন্ধিষা এবং শ্রদ্ধারই অকাট্য প্রমাণ। পুরো আলোচনা বিশ্লেষণ করলে এটি অত্যন্ত স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ঈশ্বরচন্দ্র গুপ্তের যুগ সন্ধিক্ষণের থেকে শুরু করে রবীন্দ্রনাথের সাহিত্যিক উত্থানের পূর্ববর্তী সময়কালটি বাংলা সাহিত্যের নিছক কোনো প্রস্তুতিকাল ছিল না, বরং এটি ছিল এক অভাবনীয় বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল বিস্ফোরণের কাল। সমাজ সংস্কারের প্রবল তাগিদ, পাশ্চাত্য শিক্ষার নবীন আঘাত এবং স্বজাতীয় বোধের গভীর আত্মসন্ধান, এই ত্রিমাত্রিক শক্তির মিথস্ক্রিয়ায় বাংলা সাহিত্য তার সুদীর্ঘ মধ্যযুগীয় অরষ্টতা থেকে চিরতরে মুক্ত হয়েছিল। ঈশ্বরচন্দ্র গুপ্তের অন্তর্বর্তীকালীন কাব্য প্রয়াস যে বীজ বপন করেছিল, ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায় ও বিদ্যাসাগরের সুনিপুণ হাতে গদ্যের যৌক্তিক এবং শৈল্পিক নির্মাণ হিসেবে অঙ্কুরিত হয়। অক্ষয় কুমার দত্ত ও ভূদেব মুখোপাধ্যায়ের মননশীল প্রবন্ধাবলী বাঙালি সমাজের জ্ঞান তৃষ্ণাকে মেটায়। অন্যদিকে মাইকেল মধুসূদন দত্তের প্রলয়ঙ্করী অমিত্রাক্ষর ছন্দ বাংলা কবিতাকে দেয় এক মহাকাব্যিক বিশালতা, যার পরপরই বিহারীলাল চক্রবর্তী ও সুরেন্দ্রনাথ মজুমদারের হাতে জন্ম নেয় বিশুদ্ধ রোম্যান্টিক গীতিকবিতা।
সবশেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাদুকরী লেখনীতে বাংলা উপন্যাস তার সার্থক রূপ লাভ করে। এই প্রতিটি উপাদান এবং কালপর্ব একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক জটিলতার রূপায়ণ এবং যুক্তিনির্ভর সমাজ চেতনার যে স্রোত এই কালপর্বে সূচিত হয়েছিল, তাই একটি সুদৃঢ় ইমারত গড়ে তুলেছিল, যার ওপর দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। বাংলা সাহিত্যের এই যে দীর্ঘ পরিক্রমা, যুগ সন্ধিক্ষণের অরষ্টতা থেকে শুরু করে গদ্যের যৌক্তিক বিকাশ, নাটকের মঞ্চায়ন, গীতি কবিতার অন্তর্মুখী সুর এবং উপন্যাসের বিশাল ক্যানভাস, এ কেবল ভাষার বিবর্তন নয়, এ হল একটি জাতির আত্ম অনুসন্ধান আর শেকড় খোঁজার গল্প। দেবদেবীর অলৌকিক বন্দনা থেকে বেরিয়ে এসে মানুষ যেদিন নিজের কথা বলতে শিখল, নিজের আনন্দ বেদনা, হাসি কান্না আর জীবনের মনস্তাত্ত্বিক জটিলতাকে সাহিত্যের পাতায় তুলে আনতে পারল, সেদিনই মূলত বাংলা সাহিত্যের সত্যিকারের আধুনিকতার জন্ম হল। ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামমোহন রায়, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত কিংবা বঙ্কিমচন্দ্র মতো কালজয়ী স্রষ্টারা যদি পরম মমতায় এই সাহিত্যের ভিত্তিপ্রস্তর স্থাপন না করতেন, তাহলে হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এক বিশাল মহীরুহের বিকাশ আমরা দেখতে পেতাম না। তাদের হাতে বোনা সেই আধুনিকতার বীজেই বাংলা সাহিত্য আজ সুবিশাল মহীরুহ হয়ে ডালপালা মেলেছে বিশ্ব দরবারে। সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলায়, সমাজ বদলায়, বদলায় সাহিত্যের রূপ ও রস। কিন্তু যুগ সন্ধিক্ষণ থেকে রবীন্দ্র পূর্ববর্তী এই যে সময়কাল, এটি বাংলা সাহিত্যের ইতিহাসে এমন এক সোনালী অধ্যায় এবং অনুপ্রেরণার উৎস, যার আলো কখনো ম্লান হওয়ার নয়। এই আলোতেই আমরা আজও পথ চলি, নিজেদের নতুন করে চিনি। আজকের এই সাহিত্য পরিক্রমা এখানেই শেষ করছি। হাজার বছরের পুরনো বাংলা সাহিত্যের এই আধুনিক হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প যারা এতক্ষণ ধরে শুনছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সাহিত্যের ও জ্ঞানের সাথেই থাকবেন।